নমস্কার, আমি অর্ণব। তো হয়েছে কি, বর আর বউয়ের মধ্যে লেগেছে দাম্পত্য কলহ। বউটি গোঁসা করে বাপের বাড়ি গিয়ে বসে, সেখান থেকে ডাক্তার বরের উদ্দেশ্যে খবর এসেছে বউ নাকি বেশ অসুস্থ। তা বরের বক্তব্য, সে সেখানে বউকে দেখতে গেলে ডাক্তার হিসেবেই যাবে, জামাই হিসেবে নয়। তা ঘর ভর্তি ডাক সাইটে শালাশালিদের সামনে তার সেই জেদ কি টিকল? সত্যিই কি ডাক্তারবাবু শেষ অব্দি বউয়ের ট্রিটমেন্ট করেই ফিরে এলেন? চলুন না, এই প্রেমের ফাঁদ পাতা ভুবনে আজ হাসতে হাসতে একটা মান অভিমানের ঠাসা প্রেমের গল্প শুনি, যাকে বলে রম-কম আর কি। শুরু হচ্ছে আমার আজকের গল্প, উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা হৃদয় পরীক্ষা। ডাক্তার সুশীল কুমার তাহার গৃহাগত রোগীগণের ব্যবস্থা শেষ করিয়া কলে বহির্গত হইবেন। এমন সময় তাহার জ্যেষ্ঠ শ্যালক যোগেন্দ্রনাথ তথায় আসিয়া উপস্থিত হইলেন। সুশীল কুমার নিতান্ত অনুৎসুকভাবেই জিজ্ঞাসা করিল, কি সংবাদ? যোগেন্দ্র কহিল, সরলার শরীরটা কয়েকদিন থেকে একটু খারাপ হয়েছে। বুকের মধ্যে কেমন একটা বেদনা বোধ করে, নিঃশ্বাস ফেলতে বড় কষ্ট হয়। সুশীল কুমার বাধা দিয়া বলিল, তা হরেন মিত্রের কাছে তো চিকিৎসা চলছে, আবার কেন? যোগেন্দ্র ঈষৎ হাসিয়া বলিল, তুমি খবর পেয়েছ দেখছি। সুশীল কহিল, কিন্তু খবরটা আপনাদের বাড়ির কারোর দ্বারা আমার নিকট পৌঁছেছে বলে মনে করবেন না কিন্তু। যোগেন্দ্র কহিল, যা হোক, এখন তো আমি খবর এনেছি নাকি, তুমি আজ বৈকালে একবার নিশ্চয়ই যেও। সুশীল বিরক্ত ব্যঞ্জক দৃষ্টিতে অন্যদিকে চাহিয়া রহিল, কোনো কথা কহিল না। যোগেন্দ্র একটু ব্যস্ততা সহকারে বলিল, কি বৈকালে যাচ্ছ তো হে? আমাকে তো উঠতে হবে, আমার আবার কোর্টের সময় হয়ে এলো। সুশীল কহিল, দেখুন, একটা কথা আছে, আপনি আমাকে কিভাবে ডাকছেন সেটা আমার জানা আবশ্যক। আপনি যদি আমাকে আত্মীয়তার সূত্রে ডাকেন তাহলে আমি নিশ্চয়ই যাব না, তবে আপনি যদি একজন ডাক্তার বলে কল দেন, আমি অবশ্যই আমার ব্যবসার অনুরোধে যেতে তো বাধ্য। তাহার পর বাদানুবাদ আরম্ভ হইল। অর্ধ ঘণ্টাকাল ব্যাপী বাদানুবাদ, কিন্তু সুফল হইল না। সুশীলের সেই এক কথা, ডাক্তার হইয়া সে যাইতে পারে, কিন্তু আত্মীয় রূপে নহে। অবশেষে যোগেন্দ্রনাথ অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, আচ্ছা, তাহলে আমি তোমাকে ডাক্তার বলেই কল দিয়ে যাচ্ছি। সুশীল চেয়ার হইতে উঠিয়া পড়িল, বলিল, কটার সময় যেতে হবে? বৈকাল 5টার সময়। সুশীল পকেট বুক বাহির করিয়া লিখিয়া লইল। যোগেন্দ্র বেজায় রেগে নিষ্ক্রান্ত হইয়া গেল। যোগেন্দ্র চলিয়া যাইলে সুশীল নিজের ব্যবহার স্মরণ করিয়া একটু দুঃখিতই হইল। যোগেন্দ্র সহিত ব্যবহারটা ঠিক ভদ্রতা সঙ্গত হয় নাই, বিশেষত যোগেন্দ্র তাহার চাইতে বয়সে অনেক বড়। কিন্তু এর একটু সংক্ষিপ্ত পূর্ব ইতিহাস আছে, যাহা সুশীল কুমারের এই রুক্ষ ব্যবহারকে অন্তত কিয়ৎ পরিমাণেও সমর্থন করিতে সক্ষম। কোনো একটা প্রসঙ্গ লইয়া পত্নী সরলার সহিত সুশীল কুমারের কিছুদিন হইতে কিঞ্চিত মনোমালিন্য চলিতেছিল। এমন অবস্থায় একদিন হরেন মিত্রের নিকট সুশীল অবগত হইল যে তাহার স্ত্রী অসুস্থ এবং হরেন ডাক্তারই তাহার চিকিৎসা করিতেছে। তাহার পর 2 সপ্তাহ কাটিয়া গিয়াছে। ইহার মধ্যে সরলাও কোনো পত্র লেখে নাই, অথবা সুশীলের শ্বশুর বাটি হইতে অন্য কেহ সংবাদ দিয়া যায় নাই। ইহা হইতে সুশীল মনে করিয়াছিল যে এ সমস্তই সরলার কাজ, সে নিজেও কোনো খবর দিতেছে না এবং অপরকেও সে নিরস্ত করিয়া রাখিয়াছে। এই 15 দিনের সঞ্চিত অভিমান লইয়া সুশীল আঘাত দিবার জন্য প্রস্তুত হইয়াছিল। তাই প্রথমেই যোগেন্দ্রকে সম্মুখে পাইয়া তাহারই ওপর সে সমস্ত আক্রোশ প্রয়োগ করিল। কিন্তু অভিমান যখন তাহার অনেকখানি বিষ উৎকীর্ণ করিয়া নিস্তেজ হইয়া পড়িল, তখন সুশীল কুমার একটু অপ্রতিভ হইল এবং স্থির করিল বৈকালে শ্বশুরালয়ে যাইয়া তাহার দোষটুকু সংশোধন করিয়া লইবে। গৃহে ফিরিয়া যোগেন্দ্র যখন সকল কথা প্রকাশ করিয়া বলিল, তখন সকলে মিলিয়া সংকল্প করিল যে সুশীল কুমার যে অন্যায় আচরণ করিয়াছে তাহার জন্য তাহাকে একটা কিছু শিক্ষা দিতেই হইবে। সরলার বোন তরলা বলিল, দাদা, তুমি আমার উপর ভার দাও,
আমরা এমন একটা ব্যবস্থা করবই যাতে ডাক্তার মশাইকে বিলক্ষণ একটু নাকাল হতে হবে। হ্যাঁ। সরলার ছোট বোন অমলা বলিল, আমি 4টা রাংতার টাকা তৈরি করে রাখবো, ডাক্তারবাবুকে ভিজিট দেব। যোগেন্দ্র বলিল, না না, রাংতার টাকা নয়, তাকে আমি আরো একটু বেশি শিক্ষা দিতে চাই। 4টে আসল রূপার টাকা তাকে দিতে হবে। সে যেমন ডাক্তার হয়ে আসছে, আমরাও তার সঙ্গে ডাক্তারের মতোই ব্যবহার করব। সে যখন সরলাকে নিজের স্ত্রীর মতো দেখতে আসতে শিকার হচ্ছে না, তখন আমিও আমার বোনকে তার সামনে বের হতে দেব না। সরলা পর্দার আড়ালে থাকবে। যোগেন্দ্রর প্রস্তাবই সকলের অত্যন্ত পছন্দ হইল। ইহার মধ্যে যেমন একটু পরিহাসের কৌতুক আছে, তেমনি একটু প্রতিশোধের আনন্দও আছে। শুধু শিক্ষা নহে, ইহার মধ্যে শাস্তিরও কতকটা অংশ বর্তমান। গৃহশুদ্ধ লোকে যখন আনন্দে উৎফুল্ল হইয়া মতলবটা পরিপক্ক করিবার জন্য ব্যস্ত হইল, তখন সরলা মনে মনে বুঝিল অন্য লোকের পক্ষে যাহাই হোক, তাহার পক্ষে বিপদ আসন্ন হইয়াছে। স্বামী এবং ভ্রাতার অভিমান লইয়া যে যুদ্ধে সূচনা হইতেছে, তাহাতে উলুখড়ের মতো তাহারই নিষ্পিষ্ট হইয়া যাওয়ার সম্ভাবনা। অমলারই বা কি আর তরলারই বা কি, তাহারা শুধু কৌতুকের দিকটাই দেখিতেছে। কিন্তু ইহার মধ্যে যে আর একটা আশঙ্কাজনক দিক আছে, তাহার কথা মনে করিয়া সরলা সন্ত্রস্ত হইয়া উঠিল। সরলা তরলার নিকট গিয়া বলিল, দিদি, তোমরা কি পাগল হয়েছ? আমি কখনোই পর্দার আড়াল থেকে হাত দেখাতে পারবো না। তরলা হাসিয়া বলিল, কেন, আড়াল থেকে দেখতে লজ্জা করবে নাকি? তবে সামনে এসেই দেখাস। সরলা বলিল, না দিদি, তুমি বলো না, সেটা বড় অন্যায় হবে না? তরলা ভ্রুকুঞ্চিত করিয়া বলিল, বটে, সে দাদাকে এমন করে অপমান করতে পারলে তা অন্যায় হলো না, আর আমরা তাকে নিয়ে একটু ঠাট্টা করলেই ভারী অন্যায়। সরলা বলিল, তোমাদের যা ইচ্ছে তাই করো দিদি, আমাকে শুধু এর মধ্যে রেখো না। একে তো আমার ওপর রাগ রয়েইছে, তার উপর যদি আমি এরকম ব্যবহার করি তাহলে আর রক্ষা থাকবে না। আর আমি তো স্ত্রী, আমার ওরকম করা উচিত নয়। তরলা একটু চিন্তা করিয়া বলিল, তা বটে, তোর এর মধ্যে না থাকাই ভালো, কিন্তু জব্দ তো তাকে করতেই হবে। আচ্ছা, তোর হয়ে না হয় আমি অভিনয় করব, পর্দার আড়াল থেকে আমি হাত বার করে দেখাবো, সে কিছুতেই বুঝতে পারবে না। সরলা হাসিয়া বলিল, কিন্তু দেখো দিদি, শেষ রক্ষে তোমাকেই করতে হবে কিন্তু। তরলা কহিল, সে তুই কিছু ভাবিস নে, নাটকটা মিলনান্ত কি হবে। ঘড়িতে যখন 5টা বাজিতেছে, সুশীল কুমারের গাড়ি আসিয়া তাহার শ্বশুরালয়ের দ্বারে লাগিল। সুশীল বৈঠকখানায় প্রবেশ করিতেই যোগেন্দ্রর কনিষ্ঠ ভ্রাতা নরেন্দ্র উচ্চ ঈশ্বরে বলিল, ওরে, ডাক্তারবাবু এসেছেন, বাড়ির ভিতরে খবর দে রে। সুশীল বুঝিতে পারিল সকালবেলাকার আঘাতের প্রতিঘাত আরম্ভ হইয়াছে, কিন্তু কিছু বলিল না। সে মনে করিল কতকটা লাঞ্ছনা ও বিদ্রুপ তাহাকে সহ্য করিতে হইবে, বিশেষত যখন উভয় পক্ষের মধ্যে সম্বন্ধটা পরিহাস এবং বিদ্রুপের পক্ষে স্বভাবতই উপযোগী। অমলা আসিয়া বলিল, ডাক্তারবাবু আসুন, বাড়ির ভিতরে চলুন। সুশীল মৃদু হাস্যের সহিত বলিল, চলো চলো। কিন্তু বাড়ির ভিতর প্রবেশ করিয়া সুশীল বুঝিতে পারিল ব্যাপারটা একটু গুরুতর আকার ধারণ করিয়াছে। চিরপদ্ধতি অনুযায়ী তাহার শ্যালক পত্নীগণের মধ্যে কেহ আসিয়া তাহাকে অভ্যর্থনা করিল না, সকলেই অন্তরালে রহিল। এমনকি বাড়ির পুরাতন দাসীটা পর্যন্ত তাহাকে দেখিয়া অপরিচিতার মতো মাথায় কাপড় টানিয়া দিয়া সরিয়া গেল। কমলা বলিল, ডাক্তারবাবু, এই নিন, আপনি চেয়ারটায় বসুন। একখানি চেয়ার তথায় ছিল, সুশীল তাহাতে উপবেশন করিল। চেয়ারের সম্মুখে সবুজ রঙের একখানি পর্দা। কমলা কহিল, মিস দিদি, ডাক্তারবাবু এসেছেন, হাত দেখাও। অলঙ্কার সিঞ্চিত একখানি শুভ্র হস্ত পর্দার অন্তরাল হইতে বাহির হইয়া আসিল। কিন্তু পূর্ব হইতেই সুশীল কুমারের মন পুনরায় বিরূপ হইতে আরম্ভ করিয়াছিল। তাহার পর উপস্থিত ব্যাপার দেখিয়া সে অপমানে ও ক্রোধে উন্মত্ত হইয়া উঠিল। চারিদিক হইতে কৌতুকের একটা রুদ্ধ অস্ফুট হাস্যধ্বনি বহিয়া গেল।
এবং দুষ্ট অমলা অন্যমনস্কতার ভান করিয়া হস্তস্থিত 4টি টাকা অবিরত বাজাইতে আরম্ভ করিল। সুশীলের মুখমণ্ডল মার্জিত তাম্রের মতো রক্তবর্ণ ধারণ করিল এবং তীব্র অপমানের বেদনায় মস্তিষ্কের মধ্যে সমগ্র স্নায়ুমণ্ডলী টনটন করিতে লাগিল। তাহার ইচ্ছা হইল সচরে টান মারিয়া পর্দাটা ছিঁড়িয়া ফেলিয়া একটা ঘোরতর কিছু কাণ্ড করিয়া বসে। তাহার স্ত্রী যে এই অপমানের অভিনয়ের মধ্যে সর্বপ্রধান ভূমিকা গ্রহণ করিয়া তাহাকে পীড়ন করিবে, ইহা তাহার একেবারেই অসহ্য। টাকা বাজাইতে বাজাইতে অমলা বলিল, কি ডাক্তারবাবু, কি ভাবছেন আপনি? হাত দেখুন। সুশীল তাহার সাময়িক উত্তেজনাকে কতকটা সংবৃত করিয়া মনে মনে স্থির করিল অন্য প্রকারে সে ইহার একটা চূড়ান্ত প্রতিশোধ লইবে। কিন্তু উপস্থিত যেমন ডাক্তারের মতো দেখিতে আসিয়াছে, তেমনি দেখিয়া যাওয়াই তাহার পক্ষে সঙ্গত, এবং অন্য কোনো প্রকার আচরণ করিতে গেলে তাহাকেই লঘু হইতে হইবে। সে যখন ডাক্তার ভিন্ন অন্য কোনো রূপে নিজেকে স্বীকার করিতে চাহে নাই, তখন অন্য লোকে যদি তাহাকে ডাক্তার বলিয়াই মানিয়া লয়, তাহাতে সে অন্তত প্রকাশ্যভাবে কোনো রকম আপত্তি করিতে পারে না। তাহার আহত অভিমান পরে 10 গুণ বর্ধিত হইবার অপেক্ষায় আপাতত রুদ্ধ হইয়া রহিল। নিতান্ত শিথিলভাবে সুশীল হস্তগ্রহণ করিয়া পরীক্ষা করিয়া দেখিল। তাহার পর প্রস্থানের জন্য উঠিয়া দাঁড়াইল। অমলা তাড়াতাড়ি বলিল, এ কি যাচ্ছেন কোথায় ডাক্তারবাবু? এখনো হয়নি তো? মিস দিদির হার্ট এক্সামিন করতে হবে। হার্টে কিরকম একটা ব্যথা বোধ করেন। সুশীল অত্যন্ত বিরক্তিব্যঞ্জক দৃষ্টিতে অমলার দিকে চাহিল। উপস্থিত অবস্থায় হার্ট এক্সামিন কিরূপে করা যাইতে পারে তাহার কিছুতেই ধারণায় আসিতেছিল না। কিন্তু অমলার তৎপরতার শেষ ছিল না। সে বলিল, মিস দিদি, উঠে দাঁড়াও, ডাক্তারবাবু তোমার হৃদয় পরীক্ষা করবেন। তারপর সুশীলের দিকে চাহিয়া বলিল, আপনার ওই যে স্টেথোস্কোপ নাকি একটা যন্ত্র আছে না, এইখানটা দিয়ে চালিয়ে দিন। বলিয়া পর্দার মধ্যে একটা ছিদ্র বাহির করিয়া সুশীলের সম্মুখে ধরিল। আবার একটা অস্ফুট হাস্যধ্বনি বহিয়া গেল। জ্বলন্ত অঙ্গারের মতো সুশীল লাল হইয়া উঠিল, কিন্তু উপায়ও তো কিছু নেই। হৃদয় পরীক্ষার হাস্যকর অভিনয় শেষ হইলে অমলা বলিল, ডাক্তারবাবু, এই নিন আপনার ফি। বলিয়া 4টি টাকা সুশীলের হস্তে প্রদান করিল। টাকাগুলি পকেটে ফেলিয়া সুশীল ঊর্ধ্বশ্বাসে বহির্বাটিতে আসিয়া উপস্থিত হইল। প্রতিশোধের চিন্তায় তাহার মন আগুল হইয়া উঠিয়াছিল। তাহার মনে হইতেছিল এমন একটা প্রতিশোধ লইতে হইবে যাহাতে চিরজীবনের মতো সরলার একটা অনুতাপ থাকিয়া যায়। এত দম্ভ, এত অহংকার! সুশীল গাড়িতে উঠিতে চাইবে, এমন সময় তাড়াতাড়ি অমলা আসিয়া উপস্থিত হইল। উফ, অমলার হাত হইতে তাহার এখনো পরিত্রাণ নাই, এখনো তাহার সমগ্র বিষ শেষ হয় নাই। ডাক্তারবাবু, প্রেসক্রিপশনটা? সত্যই তো, সুশীল ফিরিয়া আসিয়া একটা প্রেসক্রিপশন লিখিয়া দিল। ডাক্তারের কোনো কর্তব্য হইতে সে স্খলিত হইতে তো পারে না। সুশীল প্রস্থানের উপক্রম করিলে অমলা বলিল, তা ডাক্তারবাবু, কেমন দেখলেন রোগী? সুশীল বলিল, চমৎকার। অমলা বলিল, কি রোগ? সুশীল বিদ্রুপের সুরে বলিল, কি আবার দুর্বুদ্ধি। মুক্ত ছাদের ওপর বসিয়া তরলা জ্যোৎস্না এবং সন্ধ্যা সমীর উপভোগ করিতেছিল। সরলা আসিয়া বলিল, দেখো দিদি, কি কাণ্ড হয়েছে। কি হয়েছে রে? এই দেখো না, কি চিঠি লিখেছে। বলিয়া সরলা তরলাকে একখানি পত্র দিল। জানালা দিয়া ছাদের এক স্থানে উজ্জ্বল আলোক আসিয়া পড়িতেছিল। তরলা তথায় যাইয়া পত্র পাঠ করিল। সুশীল সরলাকে পত্র লিখিয়াছে। সরলা, কিছুদিন হইতেই তোমার হৃদয়ের পরিচয় পাইতেছিলাম, কিন্তু তাহার মধ্যে যে এত গরল সঞ্চিত ছিল তাহা আমি জানিতাম না। আজ তাহার পরিচয় পাইলাম। তোমার আত্মীয়বর্গের সহিত যোগ দিয়া তুমি আজ উৎকটভাবে আমাকে অপমানিত করিয়াছ। যথার্থ কাহারা তোমার আপন এবং তাহাদের তুলনায় আমার মর্যাদা কতটুকু, তাহা তুমি আজ সুন্দরভাবে আমাকে বুঝাইয়া দিয়াছ। যাহাই হোক, তুমি যখন আমাকে মুখ দেখাইতে অস্বীকৃত, তখন আমিও প্রতিজ্ঞা করিলাম এই জীবনে আর তোমার মুখ দর্শন করিব না। আজ হইতে তোমার ও আমার মধ্যে স্বামী স্ত্রীর সম্বন্ধ লুপ্ত হইল। তুমি এখন স্বাধীন, স্বতন্ত্র,
যেমন ইচ্ছা থাকিতে পারো, যাহা ইচ্ছা করিতে পারো, ইহার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। তুমি হয়তো জানো না, আমার কথা এবং কার্যে কোনো ব্যতিক্রম হয় না। এ জীবনের মতো তোমার উৎপীড়ন হইতে বিদায়। এতে তোমার বিচ্ছেদ সুখোৎফুল্ল সুশীল। সুশীলের পত্রপাঠ করিয়া তরলা একটু চিন্তিত হইয়া পড়িল। এই ব্যাপারে সুশীল যে এতটা রাগিয়া যাইবে তরলা তাহা বুঝিতে পারে নাই। ইহা হইতে সরলা এবং সুশীলের মধ্যে যদি একটা চিরস্থায়ী মনোমালিন্য রহিয়া যায়, তাহা হইলে তরলাই সম্পূর্ণভাবে দোষী হইবে। কারণ সরলা তো প্রথমেই এই বিপদের আশঙ্কা করিয়াছিল এবং তরলাকে সে সতর্কও করিয়া দিয়াছিল। চিন্তিত মুখে তরলা বলিল, এতটা যে রাগ করে বসবে তা আমি আগে বুঝতে পারিনি। সরলার কণ্ঠ আর্দ্র হইয়া আসিল। সে বলিল, কি হবে দিদি? তাহার মনে হইতেছিল এই বিপদ হইতে তাহার যেন আর কোনো ক্রমেই রক্ষা নাই। তরলা সরলাকে সাহস দিবার জন্য বলিল, কি আবার হবে? তুই তো বাস্তবিকই সম্পূর্ণ নির্দোষ। সে যখন সব জানতে পারবে তখন দেখবি আর তোর উপর কোনো রাগ থাকবে না তার। তাকে এখানে আনতে পারলে আমি সব ঠিক করে নিতে পারি। সরলা বলিল, দিদি তুমি দাদাকে বলো আজকে আমাকে সেখানে পাঠিয়ে দিক দাদা। তরলা বলিল, না না, সে কখনোই হতে পারে না, তাহলে আরো খারাপ হবে। তরলা ও সরলার কথাবার্তা হইতেছিল, এমন সময় যোগেন্দ্রনাথ তথায় উপস্থিত হইল। যোগেন্দ্র বলিল, তোমরা সুশীলকে আজকে একেবারেই খেপিয়ে দিয়েছিলে দেখছি। তার মাথা তো একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। সে যে প্রেসক্রিপশন লিখে গিয়েছিল সেটা তো বাইরে টেবিলের ওপরই পড়েছিল। একটু আগে হরেন ডাক্তার সরর খবর নিতে এসেছিল। সে প্রেসক্রিপশনটা দেখতে পেয়ে পড়ে বললে, সর্বনাশ, সুশীলবাবু একেবারে অন্যমনস্ক হয়ে প্রেসক্রিপশন করেছেন দেখছি। এ যে একেবারে উগ্র বিষ প্রস্তুত হয়েছে। এর মধ্যে এমন দুটো ওষুধ দিয়েছেন যে দুটো একত্র হলে একটা ভয়ানক বিষ প্রস্তুত হয়। সে তো আর ভিতরকার খবর জানে না, তাই বলছিল এই জন্যই নিকট আত্মীয়ের চিকিৎসা ডাক্তারেরা নিজে করতে চায় না। তরলা বলিল, ভাগ্যে আমাদের পক্ষে এটা একটা মিথ্যে প্রেসক্রিপশন। এটা যদি আসল হতো তাহলে তো সর্বনাশই হয়েছিল। যোগেন্দ্র বলিল, কখনো কখনো এরূপ ব্যাপার ঘটে থাকে। হরেন ডাক্তার বলছিল প্রেসক্রিপশনটা একবার সুশীলবাবুর নিকট পাঠিয়ে দেবেন, তিনি দেখলেই বুঝতে পারবেন আর বদলেও দেবেন। ভেতরকার রহস্যটা তো সে আর জানে না। বলিয়া যোগেন্দ্র হাসিতে লাগিল। তরলা বলিল, দাদা প্রেসক্রিপশনটা কোথায় আছে গো? আমার কাছেই আছে। আমাকে দেবে? কেন, আর একবার তাকে জ্বালাবার ইচ্ছা আছে বুঝি? না না, জ্বালাবো না, তার জ্বলুনি যাতে ঠান্ডা হয় তার ব্যবস্থাই করব। যোগেন্দ্র প্রস্থান করিলে তরলা সরলাকে বলিল, আর তোর কোনো ভয় নেই, তুই নিশ্চিত হয়ে ফুলের মালা গাঁথকে চা, আজই তার গলায় পরিয়ে দিবি। সরলা বলিল, কি জানি ভাই, আমার তো আতঙ্ক হচ্ছে, আবার তুমি নাকি কাণ্ড পাকিয়ে তোলো। তরলা সস্নেহে বলিল, না রে না, কাণ্ড পাকিয়ে তুলেছিলাম, এবার সেই পাক খুলে দেব। সরলা আগ্রহ ভরে জিজ্ঞাসা করিল, তুমি কি করবে দিদি? তরলা বলিল, না না, সে এখন তোকে বলবো না। রাত্রি তখন 10টা। সুশীল কুমার তাহার গৃহের বৈঠকখানায় একটা আরাম কেদারায় শয়ন করিয়া চিন্তায় মগ্ন ছিল। সরলার ব্যবহারের কথা মনে করিয়া সে শুধু ক্রুদ্ধ হয় নাই, সে বিস্মিতও হইয়া গিয়াছিল। সেই স্নেহলজ্জাশীল নম্র সরলা, সে কেমন করিয়া তাহাকে এতটা অপমান করিতে প্রবৃত্ত হইল? সরলার ভালোবাসা, লজ্জা, সংকোচ সকলের সহিত তাহার আচরণ এতদূর বিষদৃশ্য হইয়াছে যে সুশীলের বিস্ময় ক্রমশ বেদনাকে ছাপাইয়া উঠিতেছে। একমাত্র অভিমানের বশবর্তিনী হইয়া সরলা যদি এরূপ ব্যবহার করিয়া থাকে, কিন্তু তাহা হইলেও সরলাকে ক্ষমা করা যায় না। অভিমানকে এতদূর কখনোই ঠেলিয়া লইয়া যাওয়া উচিত নহে যেখানে তাহার প্রকৃতি বদলাইয়া যায়, যেখানে তার অভিমান থাকে না, অত্যাচার হইয়া দাঁড়ায়। কিন্তু আর একটা কথা, সরলা যদি অনিচ্ছার সহিত ওরূপ ব্যবহার করিয়া থাকে, যোগেন্দ্র প্রভৃতির অনুরোধে সে যদি ওরূপ আচরণ করিতে বাধ্য হইয়া থাকে, সুশীল ভাবিয়া দেখিল
তাহা কিছুমাত্র আশ্চর্য নহে, বরং সকল দিক হইতে তাহাই সম্ভব বলিয়া মনে হয়। সরলার পক্ষে শতপ্রবৃত্ত হইয়া এরূপ অভিনয় করা কেমন যেন অস্বাভাবিক। যোগেন্দ্র প্রভৃতির অনুরোধ অতিক্রম করিয়া তাহা হইতে নিবৃত হওয়াও তাহার পক্ষে কঠিন। মুক্ত বাতায়ন দিয়া যে তিনটি জিনিস সুশীলের কক্ষে প্রবেশ করিতেছিল, তাহার মধ্যে একটিও মস্তিষ্ক স্নিগ্ধ করার পক্ষে অনুপযোগী নহে। প্রথমত শীতল সমীরণ, দ্বিতীয়ত চন্দ্রকিরণ এবং তৃতীয়ত ফুলের গন্ধ। এই তিনটির যুক্ত ক্রিয়ার গুণে সুশীলের তপ্ত মস্তিষ্ক ক্রমশ অনেকখানি শীতল হইয়া আসিয়াছিল। এমনকি যেন একটা অনির্দিষ্ট সূক্ষ্ম অনুশোচনা ফুলের গন্ধ এবং চন্দ্রকিরণের সহিত মিলিত হইয়া সুশীলের সান্ত্বনাহীন চিত্তকে আচ্ছন্ন করিয়া আনিবার উপক্রম করিতেছিল। এমন সময় সহসা মুক্ত দ্বার অতিক্রম করিয়া চতুর্থ সংখ্যক যে পদার্থটি কক্ষে প্রবেশ করিল, তাহা সুশীলের অবসন্ন মনকে মুহূর্তের মধ্যে একেবারে চকিত এবং বিব্রত করিয়া তুলিল। সে পদার্থটি অন্য কিছু নহে, তরলা কর্তৃক লিখিত একখানি পত্র সুশীলের শ্বশুর বাড়ির একজন ভৃত্য বহন করিয়া আনিয়াছিল। সে পত্রে লিখিত, সুশীল, সরলার জন্য যে ঔষধের ব্যবস্থা করিয়া গিয়াছিলে, সে ঔষধ একটা খাওয়ানোর পর হইতে হঠাৎ সরলার শরীর অত্যন্ত অসুস্থ বোধ হইতেছে। তাহার অবস্থা দেখিয়া আমরা সকলেই অত্যন্ত চিন্তিত হইয়া পড়িয়াছি। তোমার প্রেসক্রিপশন খানিও পত্রে পাঠাইলাম, তুমি পড়িয়া দেখিবে কোনো উগ্র ঔষধের জন্য এরূপ হইয়াছে কিনা। তুমি পত্র পাঠ মাত্র আসিবে এবং ব্যবস্থা করিবে। বিলম্ব করিলে আমরা অত্যন্ত বিপদে পড়িব। ইতি তরলা। প্রেসক্রিপশন পাঠ করিয়া সুশীল লাফাইয়া উঠিল। কি সর্বনাশ! এই যে স্ত্রী হত্যা! হায় সরলা, হায় প্রিয়তমে! ওরে কে আছিস? শিগগির একটা গাড়ি নিয়ে আয়, দেরি করিস না, তাড়াতাড়ি যা। শ্বশুর বাড়ির ভৃত্য কানাই বলিল, বাবু, আমি একেবারে গাড়ি নিয়ে এসেছি। সুশীল মহাব্যস্ততার সহিত আলমারি খুলিয়া একখানি পাম্প এবং অনেকগুলি ঔষধ পকেটে ভরিয়া লইল এবং কানাইকে প্রায় ঠেলিয়া ফেলিয়া দিয়া এক লম্ফে গাড়িতে উঠিয়া বসিল। চালাও, জোরসে চালাও, বকশিস মিলেগা। ভয়ঙ্কর শব্দ করিয়া একখানি গাড়ি আসার শব্দ শোনা গেল। তরলা সরলাকে বলিল, চুপ করে শুয়ে থাক, কিন্তু খবরদার হাসবি নে। তরলা বলিল, ফের গোল করছিস? টের পেলে সব মাটি হয়ে যাবে কিন্তু। সরলা বলিল, দেখো আবার যেন। তরলা বলিল, না না, তোর কোনো ভাবনা নেই, তুই চুপ করে শুয়ে থাক শুধু। তরলা সরলার ঘরের সম্মুখে দাঁড়াইয়াছিল। কানাইয়ের সহিত সুশীল সেখানে আসিয়া উপস্থিত হইল। নিঃশ্বাসরুদ্ধ করিয়া কহিল, দিদি এখন কেমন আছে? তরলা অত্যন্ত বিষণ্ণ স্বরে বলিল, খুবই খারাপ, তুমি দেখবে চলো। স্বপ্নবিহ্বলের মতো সুশীল তরলার সহিত কক্ষে প্রবেশ করিল। সরলা শয্যায় শয়ন করিয়াছিল। অতি সন্তর্পণের সহিত সরলার শয্যার ওপর বসিয়া সুশীল সরলার নাড়ি পরীক্ষা করিয়া বলিল, দিদি, নাড়ি তো বেশ ভালোই দেখছি। তরলা ভ্রুকুঞ্চিত করিয়া বলিল, নাড়ি দেখে তো তুমি কিছু বুঝতে পারবে না ভাই, নাড়ি দেখতে তো তুমি জানো না। বিস্মিত হইয়া সুশীল বলিল, কেন বলুন তো? তরলা বলিল, কেন তা তোমার রোগীর নিকটই জানতে পারবে। আমি চললাম, এখন তুমি ভালো করে রোগীর সেবা করো। এই বলিয়া তরলা ঘর হইতে বাহির হইয়া দ্বার বন্ধ করিয়া দিল। সুশীল ভাবিল, নারী দেখিয়া যখন কিছু ভালো বোঝা যাইতেছে না, তখন একবার হাড়টা ভালো করিয়া দেখা যাওক। দুই কর্ণে স্টেথোস্কোপ লাগাইয়া সরলার বক্ষে প্রয়োগ করিতে যাবে, এমন সময় সহসা রোগিণীর দুই উৎক্ষিপ্ত বাহু উত্তম রূপে ডাক্তারের কণ্ঠদেশ বেষ্টন করিয়া ধরিল এবং ওষ্ঠাধর দস্যুর মতো ডাক্তারকে অপহরণ করিতে আরম্ভ করিল। সরলার চক্ষু দিয়া অশ্রু ছড়িয়া পড়িতেছিল। সরলা বলিল, আমাকে ক্ষমা করো, আমি তোমার ওষুধ খাইনি। স্তম্ভিত সুশীল বিহবল হইয়া গিয়াছিল। সে অধীরভাবে বলিল, খাওনি? সংক্ষেপে সকল কথা সরলা বলিল। আমাকে তুমি যদি তেমন ভালোবাসতে, তাহলে দিদির হাত দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পারতে যে সে আমার হাত কখনোই নয়। আমি কিন্তু তোমার একটা নখ দেখলেও বলে দিতে পারি। হ্যাঁ। সুশীল বলিল,
আমাকে ক্ষমা করো সরো, আমি। তখনও রোগিণীর বক্ষের ভিতর ডাক্তার আবদ্ধ হইয়াছিল এবং স্টেথোস্কোপটা উভয়ের বক্ষের মধ্যদেশে বর্তমান থাকিয়া ঈষৎ পীড়নছলে উভয়ের তীব্র আনন্দকে সচেতন করিয়া রাখিয়াছিল। কক্ষের বাহিরে একখানি স্পষ্ট হাস্যধ্বনি শোনা যাইতেছিল, কিন্তু এখন আর পূর্বের মতো তাহাতে বিষের জ্বালা মিশ্রিত ছিল না, এবং প্রগল্ভা অমলা ধারের নিকট মুখ রাখিয়া বারংবার বলিতেছিল, ডাক্তারবাবু বেরিয়ে আসুন না, সমস্ত রাত ধরে হৃদয় পরীক্ষা চলবে নাকি? ব্যাস, গল্প তাহলে এখানেই শেষ। এই হয় বুঝলেন, এই হয়, আমার চারপাশেও দেখেছি। বর বউ মিলে তুমুল ঝগড়া করবে, দেখলে মনে হবে কেউ আর কোনো দিন কারোর মুখ দেখবে না। কিন্তু একবার আপনি কারোর একটা সাইড নিয়ে অন্য পক্ষকে দু কথা বলে দেখুন, সে দুজনের এমন জম্পেশ ভাব হয়ে যাবে, আপনি উল্টে দুপক্ষের কাছে শত্রু হয়ে যাবেন। মনে হবে আপনি না থাকলে জন্মে তারা ঝগড়াই করতো না। ব্যাস, আপনি তখন তাদের জীবনের সেরা ভিলেন। একে আপনি গিল্ট ফিলিংয়ে মরছেন, তার উপর দুপক্ষের কাছে মুখ ঝামটা খাচ্ছেন। যাক, কি আর বলি দুঃখের কথা। আপনারা পালান বরং আজকের মতো। যার যার সঙ্গে ঝগড়া আছে অন্য কাউকে না জ্বালিয়ে তাদের সাথে নিজেরাই ভাব করে আসুন। এখনকার মতো শুভরাত্রি।